আসসালামু আলাইকুম। টেস্ট পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে মূল ও রাসায়নিক গণনা। সো প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা রাসায়নিক গণনার একেবারে বেসিক থেকে তোমরা এইটুকু জানো মোল কি আসলে। তোমরা সবাই জানো মোল মানে হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। তাহলে আমি যদি বলি 1 মোল পানি, তো 1 মোল পানি মানে কি গ্রামে প্রকাশ করতে হবে। সো 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম। আবার আমরা জানি 1 মোল সমান যে কোনো পদার্থের মধ্যে 6.02 × 10⁻23টি সংখ্যক কী থাকবে, অণু বা পরমাণু থাকবে, যেটাকে বলে আমরা অ্যাভোগাড্রো ধ্রুবক। তাহলে 6.02 × 10⁻23টি অণু বা পরমাণু। আবার আমরা জানি প্রমাণ অবস্থায় এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তার মানে আবার আমরা লিখতে পারি 1 মোল = 22.4 লিটার। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি। আচ্ছা, ধরো এটাকে যদি আমরা একটা ফর্মেট আকারে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি যে 1 মোল যে কোনো পদার্থ, ধরো 1 মোল ... = গ্রাম, আর 1 মোল মানে হচ্ছে 6.02 × 10⁻23 = 22.4 লিটার। তাহলে 1 মোল যদি কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে এখানে হবে 44 গ্রাম। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এখন এই বেসিক তোমাদের জানা আছে, তোমরা এগুলো জানো। আমরা এগুলো দিয়ে ম্যাথ করতেছি না আপাতত। এই ম্যাথগুলো যখন আমরা এমসিকিউ পড়বে আসবো তখন এই সূত্রের ব্যবহারগুলো আমরা দেখব। তো এখন হচ্ছে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো ধরো আমি তোমাকে বললাম যে 1 মোল, ধরো বাই দ্য ওয়ে আমি প্রশ্ন করলাম যে 64 গ্রাম পানি = কত মোল? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো এটাকে সলভ করার জন্য আমরা হচ্ছে বেসিক ফর্মুলাটাতে চলে যাব। তাহলে আমরা লিখব যে 1 মোল পানি = 18 গ্রাম। তাহলে এটাকে অন্যভাবে কি লিখতে পারি যে 18 গ্রাম পানি = 1 মোল। সুতরাং 1 গ্রাম পানি আমরা লিখতে পারি 1/18 মোল। তাহলে আমাকে এখানে বলছে 64 গ্রাম। সুতরাং 64 গ্রাম পানি = 64/18 এত মোল। সো এটাকে ক্যালকুলেট করলে কিছু একটা আসবে, 3×18 = 54, 3 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে এত মোল। তাহলে আমরা হচ্ছে মোল সংখ্যা হিসাব করতে পারবো। নট অনলি মোল সংখ্যা, আমরা এখান থেকে তোমার হচ্ছে আয়তন, তারপর হচ্ছে কতটি অণু পরমাণু আছে, সব কিছু বের করতে পারবো। আমরা এগুলো বিস্তারিত দেখবো এমসিকিউ ক্লাসে। বাট আমাদের এখান থেকে যেটা দরকার, যেটা সৃজনশীলে বেশি কাজে লাগবে, সেটা একটু বের করতে চাচ্ছি। সেটা কি, এই যে আমি এখানে বের করলাম মোল, এই মোল সংখ্যাকে আমরা প্রকাশ করব n দ্বারা। তাহলে এই n এর একটা ফর্মুলা, মানে হচ্ছে যখন সৃজনশীল করবো তখন এই বেসিক নিয়মে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো এর জন্য আমরা একটা ফর্মুলা মনে রাখবো। ফর্মুলাটা কি, এখানে দেখো তো, এই যে n বের করলাম, n এর উপরেটা কি, উপরে হচ্ছে প্রদত্ত ভরটা দেয়া 64 গ্রাম। সো প্রদত্ত ভরটাকে যদি আমি w দিয়ে প্রকাশ করি, তাহলে উপরে হচ্ছে আমার w, আর নিচে হচ্ছে কি 18 গ্রাম, যেটা হচ্ছে পানির আণবিক ভর। এবং আণবিক ভরকে আমরা এখানে m দিয়ে প্রকাশ করব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, w/n। তাহলে মোল সংখ্যার ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি, w/n, n = w/n। এই ফর্মুলাটা আমার লাগবে, যেখানে w এর পরিচয় হচ্ছে প্রদত্ত ভর, প্রদত্ত গ্রাম ভর, আর m মানে হচ্ছে আণবিক ভর। সো আমাদের এই ফর্মুলাটা লাগবে যখন আমরা লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো করতে যাব, সেখানে এটা অ্যাপ্লিকেশন আমরা দেখব। তাহলে আমরা হচ্ছে বেসিক নিয়ম থেকে ফর্মুলাটা বের করলাম। সো এখন আমরা সরাসরি এই ম্যাথটা করে ফেলি সূত্রের সাহায্যে, যে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড = কত মোল। তো মোল বের করতে বলছে, মানে n, তো n মানে হচ্ছে w/n। তো w এর পরিচয়টা কি, গ্রাম প্রদত্ত ভর। গ্রাম প্রদত্ত ভরটা হচ্ছে 10 গ্রাম, 10। আর আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। সেটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে সরাসরি। আচ্ছা, আমাদের কিছু পরমাণুর আণবিক ভর মুখস্থ করতে হবে।
তাহলে কী কী মৌলের বা কী কী যৌগের আণবিক ভর মুখস্থ করতে হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। ধরো সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে H2O কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে তোমাদের নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে কপার সালফেট বা তুতের যেটা সংকেত, তারপর হলো ম্যাগনেসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এদের পারমাণবিক ভর, এদের আণবিক ভর মাস্ট মেমোরাইজ করতে হবে। তাহলে এখানে যারা লিখলাম, যাদেরকে লিখছি, এদের আণবিক ভর তোমার মুখস্থ থাকা লাগবে। পরীক্ষার হলে তুমি এগুলো বের করতে গেলে মোটামুটি টাইম নষ্ট হবে। আমি চাচ্ছি ওই টাইমটাও তোমাদের নষ্ট হোক। এগুলো তোমরা আগে থেকেই মুখস্থ করে রাখবে বের করে করে, ঠিক আছে? মোটামুটি যখন সৃজনশীল করতে যাবে এই জিনিসগুলোই ফেস করবা বেশিরভাগ। ওকে, তো এখন আমরা দেখব ঘনমাত্রা। তো ঘনমাত্রাকে আমরা মূলত হচ্ছে এস দিয়ে প্রকাশ করি, বা ইংলিশে বলা হয় সলিবিলিটি। তো এস দিয়ে প্রকাশ করা হয় ঘনমাত্রা। ঘনমাত্রার এককটা হচ্ছে মোলারিটি। ঘনমাত্রার একক কি? মোলারিটি, বা এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা জানি কিছু ইনফরমেশন এখান থেকে একটু জেনে রাখা ভালো। আমি জানি তোমরা এগুলো জানো, বাট অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। যেমন ধরো সেমিমোলার ঘনমাত্রা বা এস হবে 0.5 মোলার, 0.1 মোলার। সেন্টিমোলার 0.01 মোলার। সেমি মানে হচ্ছে হাফ, ডিসি মানে হচ্ছে 1/10, সেন্টি মানে হচ্ছে 1/100। এগুলো তোমরা জানো। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যখনই প্রশ্নে তোমাকে সেমি দেওয়া থাকবে তুমি বুঝবা ঘনমাত্রা দেওয়া আছে 0.5, ডিসি দিয়ে থাকলে বুঝবা 0.1, আর যদি সেন্টি দেওয়া থাকে তখন বুঝবা 0.01। দ্রবণ কি? দ্রবণ হচ্ছে একটা মিশ্রণ। কার কার মিশ্রণ? দ্রব প্লাস দ্রাবকের মিশ্রণ। তাহলে দ্রাবক, আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝবো। ধরো 1 গ্লাস শরবত বানাইলাম, 1 গ্লাস শরবত। তাহলে শরবত আমাদের এখানে কি লাগতেছে? পানি লাগতেছে। এই পানিটাই হচ্ছে আমাদের এখানে দ্রাবক। পানিটা কি আমাদের এখানে দ্রাবক, ঠিক আছে? পানিটা কি দ্রাবক? তরল পদার্থ যেটা সেটাকে আমরা বলতেছি দ্রাবক। দ্রাবক মানে যে দ্রবীভূত করে। আর এটার মধ্যে ধরো শরবত মেশানোর জন্য আমি একটা ট্যাং দিলাম, ট্যাঙের গুঁড়ো। তাহলে এই যে ট্যাঙের গুঁড়াগুলো, এগুলোকে বলতেছি আমরা দ্রব, ঠিক আছে? তাহলে চিনি, লবণ, এগুলো সবগুলো দ্রব। আর তরল জাতীয় যেটা ম্যাক্সিমাম সার্বজনীন দ্রাবক বলা হয় পানিকে। তার মানে দ্রবণ তৈরি করার জন্য অবশ্যই দ্রব প্লাস দ্রাবক এই দুইটা জিনিস তোমার জানা লাগবে। তাহলে দ্রব আর দ্রাবক জানলেই তুমি কি তৈরি করতে পারবা? দ্রবণ তৈরি করতে পারবা। তো এখন আমরা দেখব নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ কীভাবে তৈরি করা যায়, বা দ্রবণ প্রস্তুতি। তো শুরুতে আমরা একটা ফর্মুলা জেনে নিই। 1000 W = SMV। সো এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা হচ্ছে কি দ্রবণ প্রস্তুতি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকবো। আচ্ছা, এখানে কোনটা কি এটা একটু লিখে দিই। ডাব্লিউ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ডাব্লিউ হচ্ছে প্রদত্ত গ্রাম ভর, প্রদত্ত গ্রাম ভর। এস মানে হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি। এম মানে হচ্ছে এখানে আণবিক ভর, আর বি মানে হচ্ছে আয়তন। এবং সবসময় লক্ষণীয় বিষয় হলো এখানে আয়তনটা থাকবে ml এ। আয়তনটা থাকবে কি ml এ। তুমি যদি আয়তনটাকে লিটারে নিয়ে নাও তাহলে কিন্তু এই 1000টা হবে না। যদি 1000টা ইউজ করো তাহলে তোমাকে এখানে ml নিতে হবে। কথা ক্লিয়ার? যদি লিটার নাও তাহলে কিন্তু এই 1000টা তুমি আর দিতে পারবে না। কথা বুঝছো? তাহলে এখন এখান থেকে যদি আমরা ডাব্লিউ এর মানটা বের করি, ডাব্লিউ = কি দাঁড়াচ্ছে? SMV/1000।
তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে টেক্সট বই থেকে এই প্রশ্নটা নিয়েছি, এটা একটু সলভ করে দেখি। তো প্রবলেমটাতে বলছে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করবে। তাহলে দ্রবণ একটা প্রস্তুত করার জন্য আমাদের দুইটা জিনিস ভালোভাবে জানতে হবে। এক, আমাদেরকে দ্রব জানতে হবে, আর একটা হচ্ছে দ্রাবকের পরিমাণটা জানতে হবে। তো দ্রব জানতে হবে মানে হচ্ছে দ্রবটা কত গ্রাম মিশাইতে হবে সেটা জানতে হবে, অর্থাৎ ডাব্লিউ এর মান জানতে হবে। দ্রাবক জানতে হবে মানে হচ্ছে তরল পদার্থর আয়তন কত হবে সেটা জানতে হবে, মানে হচ্ছে আমাদেরকে ভি জানতে হবে। তো এই দুইটার মধ্যে যেটা দেয়া থাকবে না আমরা সেটাই বের করব, বের করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো আমরা একটু চেক করি যে এখানে 250 মিলিলিটার আয়তন দেওয়া আছে, তার মানে ভি হচ্ছে 250 ml অ্যান্ড 0.2 মোলার, এটা হচ্ছে ঘনমাত্রাটাকে দেয়া 0.2 মোলার। এরপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে, তো আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5। ওকে, আচ্ছা এখন আমরা দেখতেছি যে আমাদের ডাব্লিউ কত সেটা বলে দেয়নি। আমার দ্রাবকের পরিমাণটা বলে দিছে 250 ml, কিন্তু দ্রব কত লাগবে মানে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশাইতে হবে সেটা বলে দেয়নি। তাহলে আমাকে প্রথমেই কায়দা করে কী বের করতে হবে, ডাব্লিউ এর পরিমাণটা বের করতে হবে। তো আমরা জানি 1000 ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি, সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, যেখানে এস এর পরিমাণটা দেওয়া আছে 0.2, এম 58.5 এবং বি হচ্ছে 250 ডিভাইড বাই 1000। সো এটা কত গ্রাম আসবে সেটা হচ্ছে ক্যালকুলেট করে বের করবেন। ক্যালকুলেট করলে আসবে 2.925 গ্রাম। সো এখন আমরা দ্রব্য জানি, দ্রাবকও জানি, তাহলে আমরা এখন হচ্ছে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণটা প্রস্তুত করতে পারবো। এখন এই কথাটাকে সুন্দরভাবে একটু ব্যাখ্যা করতে হবে। কী ব্যাখ্যা করতে হবে, যে এই যে 250 ml পানি এটা আমি কই নেব, এটা একটা আয়তনিক ফ্লাস্কে নেব, তাহলে এটা তো মাপতে হবে, আন্দাজে দিলে তো 250 ml হবে না। তাহলে এই আয়তনটা মাপার জন্য হচ্ছে আয়তনিক ফ্লাস্ক নেব। তাহলে আমরা লিখব একটি আয়তনিক ফ্লাস্কে 250 ml দাগ কাটা বরাবর পানি দিয়ে পূর্ণ করব। এরপরে আমাদের লাগবে কি 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এরপর আমরা এটা তো আন্দাজে দিলে হবে না, একটা কিছু দিয়ে মাপতে হবে। তো সেটা হচ্ছে ডিজিটাল পাল্লা বা নিক্তির সাহায্যে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মেপে কিসের মধ্যে দিব, ওই আয়তনিক ফ্লাস্কের মধ্যে দিয়ে কোনো কিছু দিয়ে নাড়ানি দিলেই আমাদের কাঙ্ক্ষিত দ্রবণটা প্রস্তুত হয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে আমরা সবগুলো ম্যাপ করতে পারবো। তো চলো এই ম্যাপটাও করে ফেলি। তো এখানে দেখি আমরা প্রথমে কী কী দেওয়া আছে, 2 লিটার দেওয়া আছে, তার মানে আয়তনটা দেওয়া আছে 2 লিটার। এরপর দেওয়া আছে ডেসিমোলার, তো ডেসিমোলার মানে ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। সোডিয়াম কার্বনেট দেওয়া, তার মানে তার আণবিক ভর হচ্ছে 106। তো দ্রবণ প্রস্তুতি ব্যাখ্যা করতে বলছে। তো দ্রবণ প্রস্তুতিতে আমরা দুইটা জিনিস চেক করব, এক হচ্ছে আমাকে দ্রব দেওয়া আছে কিনা, দুই হচ্ছে আমাকে দ্রাবকটা দেওয়া আছে কিনা। তো দ্রব মানে হচ্ছে ডাব্লিউ তো দেওয়া নাই, এটা আমাদেরকে বের করতে হবে। দ্রাবক মানে হচ্ছে আয়তন, সেটাকে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে এই সূত্রটাকে ব্যবহার করে এখান থেকে ডাব্লিউটা বের করতে পারবো। সেখান থেকে ডাব্লিউটা বের করলে আসবে ঘনমাত্রা 0.1, এম বা আণবিক ভর হচ্ছে 106 ইন্টু আয়তন হচ্ছে 2 লিটার ডিভাইড বাই 1000। সেটা ক্যালকুলেট হচ্ছে 2.12 গ্রাম। কত আসবে এটা, 2.12 গ্রাম আসবে। তার মানে হচ্ছে ব্যাখ্যাটা আগের মতোই হবে। এখানে 2.12 গ্রামকে আমরা নিক্তির সাহায্যে মেপে একটা আয়তনিক ফ্লাস্কে 2 লিটার পরিমাণ পানি দিয়ে নিক্তির সাহায্যে এত গ্রাম মেপে নাড়ানি দিলে আমার দ্রবণ প্রস্তুতি হয়ে যাবে। এবং তুমি যখন পরীক্ষার হল থেকে বের হয়ে আসবা তখন তোমার মনে পড়বে, আয় হ্যাঁ এটা আমি কী করলাম, এই অঙ্কটা তো হলো না। প্রশ্ন হলো কেন হলো না। আমি যখন সূত্রটা লিখছিলাম তখন তোমাকে বলছিলাম যে এই আয়তনটা অবশ্যই কী হবে, এমএলএ নিতে হবে। যদি তুমি এই সূত্রটাকে ব্যবহার করতে চাও অবশ্যই তোমাকে আয়তনটা কিসে নিতে হবে, এমএলএ নিতে হবে। তাহলে তুমি যদি এমএলএ না নাও তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এটা তো লিটারে দেয়া, তো আমরা জানি 1 লিটার মানে হচ্ছে
1000 ml, তাহলে এটা কত হবে 2000 ml। তাহলে তুমি যদি এখানে 2000 ml বসাও তখন তোমার অঙ্কটা হয়ে যাবে। এরপরে ব্যাখ্যাটা আগের মতো দিলেই হবে। ভুলটা বুঝতে পারছো তো? এখন আমরা শতকরা সংযুতি নিয়ে আলোচনা করব। তো এক কথা যদি বলি, শতকরা সংযুতি মানে হচ্ছে বা 100-র মধ্যে কত আছে এটাকেই প্রকাশ করার পদ্ধতিটা হচ্ছে শতকরা সংযুতি। তো বইয়ে যে সূত্রটা দেয়া আছে সেটা হচ্ছে এটা, যে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি বের করার সূত্রটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা, নিচে হচ্ছে যৌগের ভর আর ইন্টু 100%, এটা দেয়া আছে। তো আমরা একটা কাজ করি, পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তিটা একটু বের করে দেখি। তো আমরা জানি পানির যে যৌগ সেই যৌগের ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে পার্সেন্ট অফ হাইড্রোজেন নিচে কি হবে, নিচে হবে যৌগের ভর, তাহলে এখানে যৌগের ভর আছে কত 18 গ্রাম। আচ্ছা, এরপর এখানে কি বলছে মৌলের পারমাণবিক ভর, আমি কার শতকরা সংযুতি বের করতেছি হাইড্রোজেনের, তাহলে এখানে হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1। এরপর হচ্ছে পরমাণুর সংখ্যা, তাহলে এই পানির মধ্যে হাইড্রোজেন আছে কয়টা 2টা, তার মানে এখানে 2 দিয়ে গুণ হবে ইন্টু 100%, তো এটা করলে আসবে 11.11%। এরপর অক্সিজেনেরটা নিচে একই 18 গ্রাম হবে, এবং যখন অক্সিজেন বের করব তখন তার পারমাণবিক ভর আসবে 16, এবং অক্সিজেন আছে একটা, সুতরাং 1 দিয়ে গুণ করতেও পারো, চাইলে নাও করতে পারো, ইন্টু 100%। তো ওইটা কত হবে, পরিমাণটা আসবে হচ্ছে তোমার 88.89%। অথবা তুমি যেটা করতে পারো যে আমরা তো এতটুকু শিওর যে যৌগের মোট শতকরা সংযুতি 100% হবে, তো 100 থেকে হাইড্রোজেনেরটা বাদ দিলে তুমি অক্সিজেনেরটা পেয়ে যাবো, ওইভাবে বের করতে পারো। তো আমরা এটা সলভ করি, এটা একটা বোর্ড প্রশ্ন। তো চলো আমরা বইয়ের যে সূত্র আছে এই সূত্র দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করি। তাহলে এখানে প্রথমে আমরা বের করব হাইড্রোজেন। সো যেটা হলো বই সূত্রটা দিয়ে যখন আমরা করব তখন আমরা লিখতেছি পার্সেন্ট অফ হাইড্রোজেন, পার্সেন্ট অফ সালফার, পার্সেন্ট অফ অক্সিজেন। তো আমি সবগুলো দেখাচ্ছি না, একটা দেখাবো। তাহলে আমি নিচে কি বলতেছি যৌগের ভর, তো আমরা জানি সালফিউরিক অ্যাসিড যে যৌগ আছে এর ভর কত, এর ভর হচ্ছে 98 গ্রাম। এরপর কি বলছে মৌলের পারমাণবিক ভর, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, সালফিউরিক অ্যাসিডে পারমাণবিক ভর আছে কয়টা, মানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2 দিয়ে গুণ করো ইন্টু 100%। এবং আরেকটা দেখাই 98 নিচে হবে সালফার, তাহলে সালফারের পারমাণবিক ভর কত 32 মেবি, ইন্টু সালফার আছে কয়টা একটা, সুতরাং 1 দিয়ে গুণ করতে হবে ইন্টু 100%। বাট তুমি যখন এই সূত্রটাকে, তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে এটা করতে পারবো, কিন্তু অঙ্কটা সঠিক হবে না, অঙ্কটা হবে ভুল। তার মানে এই অঙ্কটার কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? কারণ আমার নিচে কি বলছে যৌগের ভর, তাহলে আমার যৌগের ভর নর্মাল কমন সেন্সে তুমি যখন এক্সামগুলো থাকবে আসলে অত চিন্তা করার থাকে না, যদি আগে থেকে প্র্যাকটিস না করো। ধরো তুমি প্র্যাকটিস করতেছ না, তখন তো তুমি চিন্তা করবে যে যৌগের ভর হচ্ছে 98, সালফিউরিক অ্যাসিডের যৌগের ভর হচ্ছে 98, তখন তুমি এখানে 98 বসাবা। বাট 98 গ্রামের মধ্যে আমি 98 গ্রামকে কি বিশ্লেষণ করছিলাম না, আমি বিশ্লেষণ করছি কত 24.5 গ্রামকে। তাহলে এই জিনিসটা কিন্তু এই সূত্রের মাধ্যমে সুন্দরভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না, বা এই সূত্রের মাধ্যমে তুমি কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝতেছ না। তাহলে এই সূত্রটাকে আমাদেরকে আরেকটু রিফর্ম করতে হবে। কী রিফর্ম করব? রিফর্মটা হচ্ছে আমি পানির উদাহরণটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কী ছিল, নিচে ছিল 18, তাহলে আমি একটু বলতে পারি যে পানি হচ্ছে 18, এই 18 গ্রামকে ভেঙে হাইড্রোজেন পাওয়া গেল 2 গ্রাম, তখন আমি এখানে 2 লিখছি, নো প্রবলেম। পার্সেন্ট অফ অক্সিজেন নিচে কত 18, তাহলে ভাঙছি কাকে, পানিকে, মানে 18 গ্রামকে ভাঙছি, তাহলে 18 গ্রামকে ভেঙে অক্সিজেন পাইছিলাম কত, অক্সিজেন পাইছিলাম হচ্ছে 16। ইটস ওকে, এভাবে করে চিন্তা করতে হবে তোমাকে। আচ্ছা, তাহলে এইভাবে চিন্তা করলে সূত্রটাকে যদি আমরা লিখি, ধরো পার্সেন্ট অফ এক্স নিচে হচ্ছে বিশ্লেষিত ভর
মানে আমি যত গ্রামকে বিশ্লেষণ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে উপর হবে যে পরমাণুটাকে আমি বের করতেছি সেটাকে তুমি এক্স ধরছি, তাহলে এক্সের ভর ইন্টু 100%। তাহলে এই সূত্রটার পাশাপাশি তোমাকে কিন্তু এই সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা করে ফেলি। তাহলে পার্সেন্ট অফ, আমরা এখন যদি বের করি হাইড্রোজেন, পার্সেন্ট অফ হাইড্রোজেন যদি বের করি তাহলে আসবে কত? দেখো আমি বিশ্লেষণ করছি কত গ্রামকে, 24.5, তাহলে এখানে আসবে 24.5। তাহলে হাইড্রোজেন পাইছি কত? 0.5 গ্রাম ইন্টু 100%, এটা ক্যালকুলেট করলে আসবে 2.04%। সেম ওয়েতে পার্সেন্ট অফ সালফার, তাহলে বিশ্লেষণ করছিলাম 25 গ্রামকে বিশ্লেষণ করে সালফার পাওয়া গেছে কত? 8 গ্রাম, তাহলে এখানে হবে 8 ইন্টু 100%, তো এটা ক্যালকুলেট করলে আসবে 32.65%। এরপর তুমি দুইটা যোগ করে 100 থেকে বাদ দিতে পারো বা এটাও বের করতে পারো। অক্সিজেন নিচে আসবে 24.5, কারণ 24.5কে বিশ্লেষণ করছি, অক্সিজেন পাওয়া গেছে 16 ইন্টু 100%, ওটা কত আসে? 65.31%। এটা হচ্ছে সঠিক পদ্ধতি, ঠিক আছে। তাহলে তুমি এই ফর্মুলাটা দিয়ে সবগুলো অঙ্কই করতে পারবা, এই ফর্মুলা দিয়ে সবগুলো অঙ্কই করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করলে কি অঙ্ক কেটে দিবে? আমার মনে হয় না অঙ্কটা কেটে দিবে, ঠিক আছে। তারপরেও তুমি রিস্ক এড়াতে যেটা করতে পারো, সূত্র লিখবে ওইটা, বাট চিন্তা করবা এটা, মনে এক প্রকাশ করবা আরেক, বুঝছো। এখন আমরা দেখবো হচ্ছে শতকরা সংযুতি থেকে কীভাবে স্থূল সংকেত বা পরমাণুর সংখ্যার যে অনুপাত সেটা বের করা যায়। সো এটা বের করার জন্য জাস্ট কিছুই না, আমাদেরকে দুইটা স্টেপ ফলো করতে হবে। তো শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করার জন্য একেবারে সহজ পদ্ধতি হচ্ছে 2 বার ভাগ করতে হবে। 2 বার ভাগ করলেই শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত পাওয়া যাবে। প্রথমবার ভাগ করতে হবে কি, শতকরা সংযুতিটাকে নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, এরপরে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে আরেকবার ভাগ করতে হবে, কাজ শেষ। তো একটা উদাহরণ তোমাদের বই থেকে নেওয়া, এটাই একটু সলভ করি। সো কোনো যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে, অর্থাৎ পার্সেন্ট হাইড্রোজেন দেওয়া আছে 2.04% অ্যান্ড পার্সেন্ট অক্সিজেন দেওয়া আছে 65.30% অ্যান্ড সালফার দেওয়া আছে 32.65%। তো শতকরা সংযুতি দেওয়া আছে, এখন এখান থেকে আমরা স্থূল সংকেত বের করব। তো প্রথম কাজ হচ্ছে কি, পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। তাহলে একটা একটা করে দেখাই। হাইড্রোজেনকে ওর পারমাণবিক ভর দ্বারা যদি ভাগ করি, পার্সেন্টে সরাই দিই আমরা এখান থেকে, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে এটা হবে 2.04। এরপর হচ্ছে আমাদের সালফার 32.65 ডিভাইড বাই, আমরা জানি সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, সেটা ভাগ করলে হবে 1.02। এরপর অক্সিজেন দেয়া আছে 65.30, এটা হচ্ছে 16, সেটা করলে আসবে 4.08। আমাদের প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ কি, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এইটা। এখন এইটা দিয়ে কি করব, এদেরকে আবার ভাগ করব। তাহলে পুনরায় ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই, তোমরা এটা লিখে নেবা। সো হাইড্রোজেন ইকুয়াল টু 2.04 ডিভাইড বাই 1.02, এটা আসবে 2। এরপরে সালফার 1.02 ডিভাইড বাই 1.02, এটা আসবে 1। দেন আমাদের অক্সিজেন আসবে হচ্ছে 4.08 ডিভাইড বাই 1.02, এটা আসবে 4। তাহলে আমরা এখানে স্থূল সংকেতটা পেয়ে গেলাম। সো আমাদের স্থূল সংকেতটা কি দাঁড়াচ্ছে? স্থূল সংকেতটা হলো হাইড্রোজেন 2টা, তাহলে H2, সালফার 1টা, আর অক্সিজেন হচ্ছে কটা? 4টা, H2SO4। এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। অথবা এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে হাইড্রোজেন H2, সালফার H2, অক্সিজেন 2:1:4, মানে পরমাণুর সংখ্যার অনুপাত আকারেও প্রকাশ করতে
পারি, যদি কখনো বলে স্থূল সংকেত বের করে দেখাই দেব। তো আশা করি এটা আমরা পারবো সবাই। তো এখন আমরা দেখব যে কীভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়। তো এখন আমরা হচ্ছে আণবিক সংকেত কীভাবে নির্ণয় করা যায় সেটা শিখব। আণবিক সংকেত বা যৌগ শনাক্তকরণ। একটা যৌগের আণবিক সংকেত জানলেই তো তুমি বলে দিতে পারবা যৌগটাকে, ওর নামটা বলে দিতে পারবা। এই জন্য আণবিক সংকেতও বলতে পারে, আবার বলতে পারে যৌগ শনাক্তকরণ। ঠিক আছে, কথায় কি? আচ্ছা, আণবিক সংকেত বের করার জন্য তোমার অবশ্যই স্থূল সংকেত জানা লাগবে। আবার স্থূল সংকেত বের করার জন্য তোমার অবশ্যই কী জানা লাগবে? শতকরা সংযুতি জানা লাগবে। প্রবলেম যে স্থূল সংকেত দেয়া আছে, আমি ধরে নিচ্ছি স্থূল সংকেত, তোমরা তো স্থূল সংকেত বের করতে পারবা। এই প্রবলেমটার অ্যাকচুয়ালি তো এখন হচ্ছে আমরা স্থূল সংকেত থেকে কীভাবে আণবিক সংকেত বের করা যায় বা যৌগ শনাক্ত করা যায় তাই দেখব। কোনো একটা যৌগের নাম যদি তুমি বলতে পারো, সেটা বলার একটা পসিবল ওয়ে হচ্ছে আণবিক সংকেত নির্ণয়। আর আণবিক সংকেত নির্ণয় করতে পারলে তুমি যৌগটাকে শনাক্ত করে ফেলতে পারবা। তো আমরা একটা জিনিস একটু দেখে নিই যে আণবিক সংকেত বের করার জন্য অবশ্যই তোমার কী জানা লাগবে? স্থূল সংকেত জানা লাগবে। আবার স্থূল সংকেত জানার জন্য তোমার অবশ্যই কী জানা লাগবে? শতকরা সংযুতি জানা লাগবে। ঠিক আছে, তো এই প্রবলেমটার শতকরা সংযুতি যে দেয়া ছিল, আমি যেটা করলাম সেখান থেকে স্থূল সংকেত বের করলাম, সেটা এখানে সরাসরি লিখে নিলাম। আমি আর প্রসেসটা দেখাইলাম না, তোমরা তো আগের প্রসেসটা দেখলাম। তো স্থূল সংকেত দেয়া আছে CH এবং যৌগটির আণবিক ভর দেয়া আছে 78। তো বলছে আণবিক সংকেত নির্ণয় করো। তো আণবিক সংকেত নির্ণয়ের যে ফর্মুলাটা আমরা এখানে লিখে রাখলাম সেটা হচ্ছে আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতকে n দ্বারা গুণ করতে হবে। তো এখানে n মানে কিন্তু মূল সংখ্যা নয়, এই n মানে কি না? মূল সংখ্যা না। এই n মানে হচ্ছে আণবিক ভর, যৌগটির আণবিক ভর, নিচে হচ্ছে স্থূল ভর। অর্থাৎ আণবিক ভরকে স্থূল ভর দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে n হচ্ছে সেটা। তাহলে এখানে আণবিক ভর কত বলে দিছে? 78। তাহলে আমরা যদি এখানে 78 বসাই, তাহলে স্থূল ভর বা স্থূল সংকেতের ভর, স্থূল সংকেত হচ্ছে কি? কার্বন আর হাইড্রোজেন। তাহলে কার্বন 12, হাইড্রোজেন 1, তাহলে 13। তাহলে এটা হবে 6। সুতরাং আমরা এখান থেকে আণবিক সংকেতটা বের করতে পারবো। আণবিক সংকেত ইকুয়াল টু CH স্থূল সংকেত, তার সাথে 6 গুণ হবে, তাহলে C6H6। তাহলে C6H6 এটা হচ্ছে বেনজিনের সংকেত। তাহলে এটা হচ্ছে কি? বেনজিন। আচ্ছা, এখানে একটু লক্ষণীয় যে আণবিক ভর অনেক সময় দেয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে দেয়া থাকবে হচ্ছে বাষ্প ঘনত্ব। আর আমরা জানি বাষ্প ঘনত্বকে তুমি যদি 2 দ্বারা গুণ করো, তুমি কি পেয়ে যাবা? আণবিক ভর পেয়ে যাবা। তাই যদি কখনো বাষ্প ঘনত্ব দেয়া থাকে, তুমি সেখানে বাষ্প ঘনত্বটাকে 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে সেটা কি হয়ে যাবে? আণবিক ভর হয়ে যাবে, আর নিচে স্থূল ভর থাকবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের টাইপ নাম্বার 1। তো আমরা এখন হচ্ছে টাইপ নাম্বার 1-এর আন্ডারে বোর্ড প্রশ্ন সলভ করে দেখব। হচ্ছে আমরা আমাদের যে থিওরি পড়লাম সেই থিওরি রিলেটেড কিছু প্রশ্ন সলভ করব। তো এই প্রশ্নটা হচ্ছে আমরা তোমাদের বোর্ড বই থেকে নিয়েছিলাম। সো বোর্ড বইয়ে অনুশীলনীতে এই প্রশ্নটা দেওয়া আছে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন করছে 1 ও 2 নং পাত্রের মিশ্রণে উৎপন্ন লবণের শতকরা সংযুতি বের করতে হবে। তো 1 নম্বর পাত্রে আমরা দেখতেছি HCl আছে 4 গ্রাম এবং হচ্ছে 2 নম্বর পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ওইটা আছে 4 গ্রাম। তো দুইটাকে যদি মিক্স করি, অর্থাৎ আমরা যদি লিখি HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এইখানে আমরা দেখতেছি কি এখানে কি তৈরি হবে? আমরা লাস্ট পর্বে দেখলাম হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস OH মাইনাস, তাহলে হাইড্রোজেন যুক্ত হবে OH এর সাথে, তৈরি করবে পানি, আর সোডিয়াম ক্লোরাইড গঠন করবে সোডিয়াম ক্লোরাইড। তো এখানে আমাকে বলছে উৎপন্ন লবণের, তাহলে এখানে উৎপন্ন লবণটাকে, লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমার লবণ। আচ্ছা, এই লবণের শতকরা সংযুতি বের করতে হবে, মানে হচ্ছে সোডিয়ামের শতকরা সংযুতি প্লাস হচ্ছে ক্লোরিনের শতকরা সংযুতি। তাহলে পার্সেন্ট অফ সোডিয়াম আমরা যদি লিখি, সোডিয়ামের আণবিক ভর হচ্ছে বা যৌগের ভর 58.5, আর সোডিয়ামের ভর হচ্ছে 23 এখানে, ইন্টু 100%। একইভাবে আমরা যদি ক্লোরিনেরটাও বের করি, ক্লোরিন হবে 58.5 অ্যান্ড ক্লোরিন এর আণবিক ভর হচ্ছে 35.5।
ইন্টু 100%। সো তোমরা ক্যালকুলেটর ইউজ করে এটা অ্যান্সারটা বলে দিতে পারবা। তাহলে এটা আমাদের শেষ। সো এরপরের প্রশ্ন যে দুটি পাত্রের মোলারিটি সমান হবে কিনা। সো মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তো দুইটার এস কি ইকুয়াল হবে কিনা, তো আমরা সূত্র জানি, সূত্র দিয়ে বের করব। তো আমরা জানি, তো আমরা প্রথম 1 নং পাত্রের জন্য বের করি। এখানে 1 নং পাত্রের জন্য, সো 1 নং পাত্রের জন্য ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কি দেয়া আছে আগে একটু লিখি। ডাব্লিউ দেয়া আছে 4 গ্রাম, অ্যান্ড HCl এর আণবিক ভর 36.5 গ্রাম, এবং আয়তনটা দেওয়া আছে 100 ml। তাহলে যদি 100 ml হয়, আমরা এখান থেকে ঘনমাত্রাটা বের করতে পারবো 1000 W ইকুয়াল টু SMV, এটা দিয়ে। সুতরাং S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV। W হচ্ছে 4 গ্রাম, M এর মান হচ্ছে 58.5, সরি 36.5, আর B হচ্ছে 100। করলে আসবে 1.095 মোলার। তো একই প্রসেসে আমরা হচ্ছে 2 নাম্বার পাত্রের জন্য বের করে ফেলব। তো আমি আর লিখতেছি না, সরাসরি বের করে ফেলো 1000 W বাই MV। তো এখানে এর জন্য প্রদত্ত গ্রাম ভর একই, অর্থাৎ 4 গ্রাম। M হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওটার জন্য হবে 40, এবং আয়তন হবে 100 ml দুইটারই। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড 40 কেমন, ওইটা একটু দেখাই দিই। সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন হচ্ছে 1, তো এগুলো যোগ করলে আসবে 40। সেখান থেকে ক্যালকুলেট করলে এটা আসবে 1.0 মোলার। তো আমরা দেখতেছি দুইটার ঘনমাত্রা কিন্তু সেম না, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1.095 মোলার। দ্যাটস ওয়াই দুইটার ঘনমাত্রা কি না, একই না। তো এই প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 আসা একটা প্রশ্ন। তো আমরা এটা একটু সলভ করি। সো এখানে দেখো শতকরা সংযুতি দেয়া আছে এবং আমাদের হচ্ছে আণবিক ভর দেয়া আছে। সো এখান থেকে আমাদেরকে আণবিক সংকেতটা বের করতে হবে। তো আণবিক সংকেত বের করার জন্য আমরা তো দেখছিলাম যে আগে হচ্ছে আমাকে কী বের করতে হবে, স্থূল সংকেতটা বের করতে হবে। স্থূল সংকেত থেকে আমাদের কী বের করা লাগে, আণবিক সংকেত বের করা লাগে, ওটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। তো এখন আমরা একটা কাজ করি, স্থূল সংকেত বের করার নিয়ম হচ্ছে 2 বার ভাগ করা। তো প্রথমবার কি করব, আচ্ছা এখানে একটা জিনিস মিসিং আছে। মিসিংটা হচ্ছে কি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান। তো অক্সিজেনের জন্য তোমার শতকরা সংযুতি কত সেটা কিন্তু দেয়া নেই। তো আমরা জানি টোটাল শতকরা সংযুতি কত হয়, 100 হয়। তাহলে কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কত হবে, 100। সুতরাং অক্সিজেনটা আমরা বের করতে পারবো 100 মাইনাস কার্বন প্লাস অক্সিজেন। সো এটা করলে আসবে 3%। তাহলে আমরা অক্সিজেনের শতকরা সংযুতি পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য কী বের করব, পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে কার্বনের জন্য যদি ভাগ করি, কার্বন আছে 40 ডিভাইডেড বাই কার্বনের 12, তারপর হচ্ছে হাইড্রোজেন আছে 6.67, ভাগ করব 1 দিয়ে। এরপর অক্সিজেন আছে আমাদের 53.33, ভাগ করব 16 দ্বারা। সো ভাগ করলে মানগুলো আসবে। সো স্থূল সংকেত বের করার আমাদের প্রথম কাজ ছিল কি, পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। তো আমরা এটা ভাগ করে ফেলছি, করে এই জিনিসগুলো পাইলাম। এরপরের কাজ আরেকবার ভাগ করা। কাকে দিয়ে ভাগ করব, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা আরেকবার ভাগ করব। তাহলে সবচেয়ে ছোটো কোনটা, এখানে 3.33। সুতরাং 3.33 দিয়ে যদি আরেকবার ভাগ করি, তাহলে আমরা পাবো 3.33 ডিভাইডেড বাই 3.33 ইকুয়াল টু 1। অ্যান্ড হাইড্রোজেনের ক্ষেত্রে পাবো 6.67, 3.33 এটা পাবো 2। অক্সিজেনের ক্ষেত্রেও কত পাবো, 1 পাবো। তাহলে আমরা এখান থেকে স্থূল সংকেতটা পেয়ে গেলাম। তাহলে আমাদের স্থূল সংকেতটা কী দাঁড়াচ্ছে, স্থূল সংকেত দাঁড়াচ্ছে আমাদের কার্বন হচ্ছে 1টা, হাইড্রোজেন হচ্ছে 2টা, কার্বন 1টা, হাইড্রোজেন হচ্ছে 2টা এবং অক্সিজেন হচ্ছে 1টা। সো এইটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। এবার এখান থেকে আমরা চাইলে কী বের করতে পারবো, আণবিক সংকেতটা বের করতে পারবো। তো আমরা জানি যে আণবিক সংকেত হচ্ছে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু n। সো আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু n, যেটা আমরা গত ক্লাসে মানে থিওরি ক্লাসে দেখলাম।
এখন আমরা কি করব, এন এর মানটা বের করব। সো এন ইকুয়াল টু কী ছিল, উপরে হচ্ছে আণবিক ভর, তাহলে এখানে আণবিক ভরটা কিন্তু দেয়া আছে 180 আণবিক ভর, আর নিচে হবে স্থূল সংকেতের ভর। তাহলে স্থূল সংকেত কি আমার কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে কার্বনের ভর হচ্ছে কত 12, হাইড্রোজেন 2, অক্সিজেন হচ্ছে কত 16। সো হিসাব করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 30, কাটাকাটি করলে এন এর মান আসবে কত 6। তাহলে আমরা এখানে যে বসাই দিই, ইনপুট করি, স্থূল সংকেত ছিল আমার CH2O, এর সাথে গুণ হবে কত 6, তাহলে কী হবে C6H12O6। বলো তো এই সংকেতটা কি তোমাদের পরিচিত মনে হচ্ছে না? বায়োলজিতে তোমরা এটা পড়ছো, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, এটা হচ্ছে গ্লুকোজ। তো ঘ নম্বরে বলা হয়েছে এম যৌগটির, আচ্ছা এম যৌগটাকে, এম যৌগটা হচ্ছে গ্লুকোজ, আমরা একটু আগে বের করছি, তাহলে এটা ছিল C6H12O6, ওকে। এইটার 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি ব্যাখ্যা করতে হচ্ছে। তো আমরা থিওরি ক্লাসে দেখছিলাম যে দ্রবণ প্রস্তুতি মানে হলো দুইটা জিনিস জানা থাকা লাগে, ওটার একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। তো দ্রব মানে কী জানতে হবে, ডাব্লিউ, আর দ্রাবক মানে হচ্ছে কী জানতে হবে, আয়তন জানতে হবে। তো আমরা দেখি কী কী দেয়া নেই। তো দেখো এখানে আয়তনটা কিন্তু দেয়া আছে, বাট ডাব্লিউটা নেই, তো আমাদেরকে কায়দা করে ডাব্লিউটা বের করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি যে 1000 W = SMV, এবং এখানে ভিটা কী হবে, সবসময় ml হবে, এটা লক্ষ্য রাখা লাগবে। তাহলে এখানে ডাব্লিউ বের করতে পারি SMV/1000। তাহলে এস মানে ঘনমাত্রা, আমি লিখতেছি না, এখান থেকে দেখে দেখে বসাই। ঘনমাত্রা দেওয়া আছে 0.5, এম হচ্ছে আমার আণবিক ভর। তো তোমরা জানো যে গ্লুকোজের আণবিক ভরটা বসাবা, গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, এবং আয়তনটা কত হচ্ছে আমার 2 লিটার। তো 2 লিটারকে আমাদেরকে মিলিমিটারে কনভার্ট করতে হবে, 2000 ml, মিলিলিটার সরি, এবং ডিভাইড বাই হচ্ছে এত। সো এটা ক্যালকুলেট করলে আসবে 180 গ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্রব অর্থাৎ গ্লুকোজ লাগবে 180 গ্রাম। তো এখন আমরা ব্যাখ্যাটা কীভাবে দিব, বলবো যে একটি আয়তনিক ফ্লাস্কে কত ml, 2 লিটার বা 2000 ml পর্যন্ত দাগ, যেখানে দাগ কাটা আছে ওই পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করব। এরপরে নিক্তির সাহায্যে 180 গ্রাম গ্লুকোজকে মেপে ওর সাথে মিশিয়ে কি করব, নাড়ানি দিব, তবে আমার কি হয়ে যাবে, কাঙ্ক্ষিত দ্রবণটা প্রস্তুত হয়ে যাবে। তো এই ছিল আমাদের টপিক 1। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে টপিক 2 অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক কীভাবে সলভ করতে হয় সেই জিনিসগুলো